সিএস স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বই থেকে জ্যামিতি পড়ছি এবং ষষ্ঠ অধ্যায়। এটা দ্বিতীয় লেকচার। এই লেকচারে আমরা রেখা, রেখাংশ, রশ্মি পড়ব। তো পড়া শুরু করার আগে গত লেকচার থেকে আমরা একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। প্রশ্নটি হচ্ছে, ইউক্লিড একজন ব্যক্তির নাম, তিনি 13 খণ্ডে এলিমেন্ট নামে একটা গ্রন্থ রচনা করেছিলেন। উনি কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন বা উনি কোন দেশের নাগরিক ছিলেন, এটা বলতে হবে। যারা পারবে তারা ভিডিওর নিচে কমেন্টস করবে, আর যারা না পারবে তাদের জন্য আমরা ভিডিওর শেষে উত্তরটা দিয়ে দিব এবং সেই দেশটাকে চোখে দেখব মানচিত্রের উপরে। তো চলো আমরা শুরু করি। এখানে 3টা চিত্র দেওয়া আছে। খেয়াল করো, এই 3টা চিত্রের মধ্যে কিন্তু পার্থক্য আছে। তুমি একটু নিরীক্ষা করলেই বা চোখ দিয়ে ভালো করে দেখলেই বুঝতে পারবে। এই যে দেখে শুরুতেই বোঝার চেষ্টা করা যে এখানে কি আছে, এটা অনেক গুরুত্বপূর্ণ জ্যামিতির ক্ষেত্রে এবং এটা বারবার করতে হবে। এই যে মাঝখানে যেটা আছে, এর দুই পাশে দুইটা তীর চিহ্ন দেওয়া আছে, এটা তীর চিহ্ন বলে। এই যে সর্বশেষ যে চিত্রটা আছে, এটার এক পাশে তীর চিহ্ন দেওয়া আছে, কিন্তু প্রথম যেটা আছে এটার কোনো পাশে এই তীর চিহ্ন দেওয়া নেই। তো প্রথম যেটা আছে এটা রেখাংশ, এরপরে যেটা আছে এটা রেখা, এরপরে যেটা আছে এটা রশ্মি। তো এখন এখানে যে কথাগুলো বলা হয়েছে এই কথাগুলোকে আমরা আমাদের ভাষায় বোঝার চেষ্টা করব। তো আমরা যদি একটা কাগজে বা সমতল জায়গায় দুইটা বিন্দু নেই, তো এই বিন্দু দুটাকে নামকরণ করা যায় এ এবং বি, যেটা বইয়ে করা হয়েছে। এবার স্কেল ধরে যদি আমরা একটা দাগ টানি, তাহলে যেটা পাবো একটা রেখাংশ। যখন একটা নির্দিষ্ট জায়গা থেকে শুরু হয় এবং নির্দিষ্ট জায়গায় গিয়ে শেষ হয়, তখন সেটাকে রেখাংশ বলে। রেখাংশকে যদি আমরা ভাঙি তাহলে কি পাই? রেখা যোগ অংশ, তার মানে রেখার অংশ। তাহলে রেখা কি? রেখা হচ্ছে এরকম আমরা দাগ টানবো যাদের কখনো শেষ হবে না, এটা বুঝাইতেই তীর চিহ্ন দেওয়া হয়েছে। মানে এটা যে কোথায় গিয়ে শেষ হয়েছে কেউ জানে না, ঠিক দুই দিকেই সে এভাবে এগিয়ে যাচ্ছে। তো আমাদের বইয়ে কি দেখানো যাবে? বইয়ের তো একটা নির্দিষ্ট শেষ আছে। তো যেহেতু বইয়ের মধ্যে এভাবে দেখানো সম্ভব না, এই জন্য তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে যে এই বেচারা দুই দিকেই চলতেছে এবং বড় হচ্ছে, এর কোনো শেষ নেই। তো এটা হচ্ছে রেখা। যখন রেখা থেকে একটা অংশ আমরা কেটে নিব নির্দিষ্ট করে, তখন সেটাকে বলা হবে রেখাংশ। আশা করি এটুকু বুঝতে পেরেছ। এরপরে আসি রশ্মি। তো অনেকে রশ্মি এই উচ্চারণটা ভুল করে, অনেকে বলে রশ্মি, অনেকে বলে রশ্নি, কোনোটাই হবে না, হবে রশ্মি। তালব্যস্য এটা দুইবার উচ্চারিত হবে বা দ্বিত্ব উচ্চারিত হবে। তো রশ্মি কাকে বলে? যখন একটা দাগ এরকম একদিকে এরকম বৃদ্ধি পেতে থাকবে বা একটা দিক উন্মুক্ত যার কোনো শেষ নেই, কিন্তু একটা দিক নির্দিষ্ট, তখন সেই দাগটাকে আমরা বলতে পারি রশ্মি। এখন এখান থেকে যদি প্রশ্ন করা হয় যে এই যে এ বি এখানে যেটা আছে, আমরা ধরে নিলাম এটা পি কিউ। যদি বলা হলো এই যে পি কিউ চিত্রে যে চিত্রটা দেখতে পাচ্ছ, এই রেখার দৈর্ঘ্য কত হতে পারে, তুমি একটা আনুমানিক উত্তর দাও। তুমি বলতে পারো স্কেল দিয়ে মেপে এটা 6 সেন্টিমিটার হতে পারে। তো আমরা ধরে নিলাম এটা 6 হলো, কিন্তু আসলে কি এটা সম্ভব? তো এটার তো শেষ নেই, এটা কোথায় গিয়ে শেষ হয়েছে আমরা জানি না, কাজেই এটার দৈর্ঘ্য নির্ণয় করা সম্ভব না। এই জন্য এখানে একটা লাইন আছে, রেখার নির্দিষ্ট কোনো প্রান্ত বিন্দু বা দৈর্ঘ্য নেই, কিন্তু রেখাংশের নির্দিষ্ট প্রান্ত বিন্দু ও দৈর্ঘ্য আছে। তাহলে এখান থেকে তোমাকে যদি বলা হয় নিচের কোনটির দৈর্ঘ্য নির্ণয় করা সম্ভব না, সেক্ষেত্রে তোমাকে দেওয়া হলো রেখাংশ, রেখা, রশ্মি, তখন তুমি কি অ্যান্সার করবে? তখন অ্যান্সার করতে হবে এই দুটি, যে রেখা এবং রশ্মি এই দুটির দৈর্ঘ্য নির্ণয় করা সম্ভব না। তো নিচে আরেকটু ভালোভাবে একেবারে সুন্দর করে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে, এটা অবশ্যই তুমি খাতার মধ্যে নোট নেবে এবং প্রয়োজনে লাল কলম দিয়ে দাগিয়ে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। রেখা বলা হয়েছে এর নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, তার মানে এ কোথায় শেষ হয়েছে কেউ জানে না। এবি একটা সরল রেখা। এখানে সরল রেখা কেন বলা হলো? সরল মানে হচ্ছে সোজা, একেবারে সোজা। বক্র রেখাও কিন্তু হয়, বক্র মানে বাঁকা, এরকম যদি ঘুরে আসে যেভাবে হোক, এটাও একটা রেখা, যদি এটার দুই পাশে এরকম তীর চিহ্ন দেওয়া থাকে, তখন এটা হবে বক্র রেখা বা বাঁকা রেখা। তো আশা করি বুঝতে পেরেছ।
এবার হচ্ছে রেখাংশ। যখন এই যে সরলরেখা থেকে, যে কোনো সরলরেখা থেকে কেটে একটা অংশ এখানে নিয়ে আসা হবে এবং এই পাশে একটা বিন্দু, এই পাশে একটা বিন্দু নির্দিষ্ট, তার মানে এ বড়ও হবে না ছোটও হবে না, একটা নির্দিষ্ট মান আছে, হয়তোবা তার মান 2 ইঞ্চি বা 10 সেন্টিমিটার এরকম আর কি, তখন সেটাকে বলবে রেখাংশ। এই জন্য বলা হয়েছে রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, রেখাংশের দুটি প্রান্ত বিন্দু আছে। এরপরে রশ্মিতে বলা হচ্ছে একটি রশ্মির নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, একদিকে সে বেড়েই যাচ্ছে। একটি রশ্মির একটি মাত্র প্রান্ত বিন্দু আছে, তার মানে এখানে খেয়াল করো একটা প্রান্ত বিন্দু, প্রান্ত মানে শেষ, কিন্তু এই পাশে এর কিন্তু শেষ নেই, কোথায় শেষ হয়েছে আমরা জানি না। এই তিনটা বিষয়ের মধ্যে তফাৎ কি, মিল কি, তোমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি রেখা থেকেই রেখাংশ উৎপত্তি হয়েছে। এই রেখাকে যদি আমরা দুই ভাগে ভাগ করি তখন এখানে একটা নির্দিষ্ট বিন্দু ফিক্স হয়ে গেল, তখন এই পাশে একটা রশ্মি এবং এই পাশে একটা রশ্মি উৎপন্ন হয়। তার মানে রেখাংশ এবং রশ্মি রেখা থেকেই উৎপত্তি লাভ করে। তো নিচে কিছু বিষয় আছে, এগুলো আমরা পড়ব, এগুলোকে বলা হয় প্রয়োজনীয় ধারণা বা স্বতঃসিদ্ধ। তো আমরা একটু বোঝার চেষ্টা করব। একে বলা হয়েছে দুটি বিন্দুর মধ্য দিয়ে একটি এবং কেবল একটি সরলরেখা আঁকা যায়। মানে কি, আমরা এখানে দুটি বিন্দু নিলাম, এ এবং বি বিন্দু। এখন যদি আমরা সরলরেখা অঙ্কন করতে চাই যে এই দুটি বিন্দুকে ছুঁয়ে যাবে, তাহলে আমি মাত্র একটি সরলরেখা পাবো। তা আমি কিন্তু কখনোই দুটি সরলরেখা পাবো না। তো আমি এইভাবে যদি আসি, এইভাবে যদি যাই, তাহলে এটাও একটা রেখা হলো, কিন্তু সরল রেখা হলো না। মনে রাখতে হবে যে দুটি বিন্দু থাকলে এই দুটি বিন্দুর উপর দিয়ে অবশ্যই একটি সরলরেখা আঁকা যায়। দুয়ে বলা হয়েছে যেসব বিন্দু একই সরল রেখায় অবস্থান করে তাদেরকে সমরেখ বিন্দু বলে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখানে একটা সরলরেখা নিলাম, এই সরলরেখার মধ্যে আমরা তিনটা বিন্দু নিলাম, 1 2 3, এবং এদেরকে নামকরণ করলাম এ বি সি। খেয়াল করো এই তিনটা বিন্দুই একটা সরল রেখার মধ্যে অবস্থিত। যেহেতু তারা একটা সরল রেখার মধ্যে অবস্থান করতেছে বা বসবাস করতেছে বা দাঁড়িয়ে আছে, এই জন্য তাদেরকে সমরেখ বিন্দু বলা হবে। তাহলে বলতে পারি এ বি সি বিন্দু তিনটি সমরেখ। কিন্তু যদি এমন হয় এভাবে ঘোরানো একটা বক্ররেখা হয়, তখন এখানে 1 2 3 আমরা পি কিউ আর তিনটা বিন্দু নিলাম। আমরা কি বলতে পারি যে পি কিউ আর সমরেখ? কখনোই না, এখানে তিনটি বিন্দু সমরেখ নয়। তো তোমাকে এরকম দুটি চিত্র পরীক্ষার মধ্যে দিয়ে বলতে পারে নিচের কোন চিত্রে সমরেখ বিন্দু আছে, তখন তুমি সহজেই অ্যান্সার করতে পারবে ও এবিসি, কারণ তারা সরল রেখার মধ্যে অবস্থান করতেছে। তিনে যেটি বলা আছে একটি রেখাংশের দৈর্ঘ্য তার প্রান্ত বিন্দুদ্বয়ের দূরত্ব, মানে কি, এখানে আমরা একটা রেখাংশ নিলাম এবং এই রেখাংশের দুই পাশে দুটি বিন্দু আছে এ এবং বি, আমরা ধরে নিলাম, পি কিউ ধরতে পারো তোমরা। তো এখন যদি বলা হয় এই রেখাংশের দৈর্ঘ্য কত, তখন দেখতে হবে এই রেখাংশের এই যে সর্বশেষ যে বিন্দুটা আছে এ এবং সর্বশেষ বিন্দু আছে বি, এদের মাঝখানে যে দূরত্ব আছে সেটাই হচ্ছে দৈর্ঘ্য। তো এখন কেউ যদি বলে যে না এখানে একটা সি বিন্দু আছে, এ বি রেখাংশের দৈর্ঘ্য হচ্ছে এসি বা এটুকু আমরা মেপে নিলাম, হবে না, সর্বশেষে চলে যেতে হবে। 4 যেটা আছে প্রান্ত বিন্দুদ্বয়, বিন্দুদ্বয় মানে বিন্দু দুটি ছাড়া রেখাংশের যে কোনো বিন্দু ওই রেখাংশের অন্তঃস্থ বিন্দু, অন্তঃস্থ মানে ভেতরে অবস্থিত। তো এখানে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে, খেয়াল করো পি আর এটা হচ্ছে একটা রেখাংশ। আমি যদি বলি পি আর এর উপরে একটি বিন্দু নেই, তাহলে অবশ্যই এইখান থেকে এইটুকুর মধ্যে নিতে হবে। তুমি যদি এইখানে নাও তাহলে সেটাকে বলা যাবে না যে পি আর এর ভেতরে একটা বিন্দু সি বা কিউ। এখানে আরেকটা বিষয় তোমাকে মনে রাখতে হবে, যদি আমরা এই পি কিউ এবং কিউ আর যোগ করি তাহলে কিন্তু পি আর এই টোটালটা পাই। তো এটাকে যেভাবে লেখা হচ্ছে তুমি এটা একটু মনে রাখবে, পি কিউ প্লাস কিউ আর সমান পি আর। তার মানে এইটা
যোগ এইটা সমান এই পুরো অংশটা পাওয়া যাচ্ছে। 5 যেটা বলা হচ্ছে, একই সমতলে দুটি রেখা একটি এবং কেবল একটি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে। তো এটা যদি তোমাদেরকে না বুঝাই তাহলে বুঝতে পারবে না। তো আমরা দুটি সরল রেখা নিলাম, এইভাবে তীর চিহ্ন দিলাম, এখানেও আরেকটি সরল রেখা নিলাম। তো যদি তারা একই তলে, আমরা প্রথম লেকচারে তল বুঝিয়েছিলাম যে ইটের উপরের পৃষ্ঠ, তোমার টেবিলের উপরের পৃষ্ঠ একটা তল। তো এখানে দুটি সরলরেখা যদি মিলিত হয়, এই যে মাঝখানে দেখো ছেদ করেছে, ছেদ করা মানে ফুটো করে চলে যাওয়া, ভেদ করে চলে যাওয়া। তোমার হাতের ভিতরে যখন একটা পেরেক ঢুকে যায় বা সুই ঢুকে যায় তখন সেটা ছেদ করলো, এপাশ ওপাশ দিয়ে যদি বের হয়ে যায়। তো এখানে কেবল একটা মাত্র বিন্দু আছে, তুমি এখানে পি বিন্দু ধরতে পারো বা কিউ বিন্দু ধরতে পারো বা ও বিন্দু ধরতে পারো, অবশ্যই একটা বিন্দু, কখনোই দুটি বিন্দু হবে না। এরপরে 6 আছে, যদি দুটি বিন্দু একই সমতলে অবস্থান করে তবে তাদের সংযোগ রেখা সম্পূর্ণভাবে ওই তলেই অবস্থান করে। তার মানে আমরা একটা ইট অঙ্কন করতেছি এখানে, ইট বা বাক্স। তোমরা এভাবে একটা আয়তক্ষেত্রে নেবে, তারপর মাঝখান থেকে আমি যেভাবে অঙ্কন করতেছি এভাবে তোমরা আঁকতে পারো। এরপরে যেটা করতে হবে, এই কোণার থেকে এই কোণার যোগ করে দিতে হবে, এরপরে এখান থেকে এটা যোগ করে দিতে হবে, এরপর এখান থেকে এটা যোগ করতে হবে, এরপরে এখান থেকে এটা যোগ করতে হবে। দেখো একটা বাক্স হয়ে গেল। তুমি চাইলে আরো সুন্দর করে আঁকতে পারো। এখন এই যে উপরের যে পৃষ্ঠটা আছে এটা একটা তল। তো আমরা ধরে নিলাম আমাদের বইয়ের পৃষ্ঠা এটাও একটা তল। এখানে যদি এমন হয় যে এখানে একটা বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু নিলাম, তো কখনোই তারা অন্য তলে চলে যাবে না। মানে তোমার বইয়ের যে 6টা তল আছে অন্য পাশে বা উল্টো পাশে চলে যাবে না। এখানে কিছু কাজ দেওয়া আছে। প্রথমে বলা হচ্ছে চিত্রে কয়টি রশ্মি আছে। তো প্রথম চিত্র লক্ষ্য করো, রশ্মি হওয়ার জন্য অবশ্যই দুইটা বিন্দু নিতে হবে। তো একটা বিন্দু কোথায় শেষ হয়েছে সেটা আমরা জানি না, কিন্তু যখন রেখা, রশ্মি, রেখাংশ সবকিছুকে নির্দেশ করা হয় তখন দুইটা বিন্দু নেওয়া হয়। তো এখানে টি থেকে শুরু হয়েছে এবং এটা এতে শেষ হয়েছে এরকম না, এটা কোথায় শেষ হয়েছে আমরা জানি না, কিন্তু এ দিয়ে এই রশ্মির নামকরণ করা হয়েছে। তাহলে এই রশ্মির নাম হবে টি এ। তাহলে এই যে নিচে এখানে কয়টা রশ্মি আছে, তো আমরা যদি টি থেকে শুরু করি, এটা একটা বিন্দু বি, এটা বোঝাচ্ছে, এবং এটা বিতে যে শেষ হয়েছে এরকম না, তাহলে টি বি আরেকটা রশ্মি। তো আমরা ধরলাম এই পার্টটুকু নেই, এখানে এন একটা বিন্দু আছে, তাহলে এন বি এটাও আরেকটা রশ্মি। তো তাহলে তুমি এইখানে গুনে গুনে বের করতে পারবে না, আমি একটু সহায়তা করতেছি। ধরো বি থেকে শুরু করে এ, এ পর্যন্ত না, এ দিয়ে নির্দেশ করতেছে, তো এটা কোথায় শেষ হয়েছে আমরা জানি না যেহেতু রশ্মি একদিকে উন্মুক্ত থাকে। তাহলে বি এ একটা রশ্মি। আবার তুমি যদি ডি থেকে শুরু করো, ডি এ এটাও একটা রশ্মি। আবার যদি ই থেকে শুরু করো তারপরে ই এ, এটাও একটা রশ্মি হবে। ঠিক উল্টো পাশ থেকে, যেমন এখান থেকে ডি থেকে শুরু করো, ডিই একটা রশ্মি, আবার বিই একটা রশ্মি, আবার এ ই এটাও একটা রশ্মি। তুমি অন্যান্য রশ্মিগুলো খুঁজে বের করবে এবং খাতার মধ্যে সেগুলো লিখবে। 2 নম্বরে যেটা আছে, উপরে যে বক্সটা আছে সেই বক্সের মধ্যে এরকম ছক করে যে পার্থক্যটা দেওয়া আছে এবং চিত্র এঁকে দেওয়া আছে সেটাই হচ্ছে এর উত্তর। এরপরে বলতেছে একটি বক্স এঁকে এর তল রেখা বিন্দুর প্রতিরূপ নির্দেশ করো। তো বক্স আমরা কিভাবে আঁকতে হয় সেটা দেখিয়েছি একটু আগেই, তারপরে আমি আবার দেখাচ্ছি খুবই দ্রুত। এইভাবে দুটি বক্স একটার উপর একটা বসিয়ে দিবে, এরপরে কর্নার গুলো আছে সেগুলো যোগ করে দিবে। এখন এই যে যে বিন্দুগুলো মিলিত হয়েছে, তো এখানে তোমরা যদি গুণে দেখো তাহলে দেখবে টোটাল 8টা বিন্দু হবে। তো আমরা এ থেকে শুরু করে এইচ পর্যন্ত উল্লেখ করেছি। তো তাহলে এখানে তল আছে কয়টা, 6টা তল আছে। তুমি যদি ধরো এই যে বি এফ জি সি এটা একটা তল, আবার যদি এখান থেকে ধরো উপর দিক থেকে এ বি সি ডি এইটা আরেকটা তল। তো এভাবে যে কোনো একটা তলের তুমি নামকরণ করতে পারো বা নাম বলতে পারো। আবার এই পাশে দেখো এই তলটা কিভাবে বলবো, এ ই এফ বি, তার মানে এটা হচ্ছে বাইরের তল। তো এবার বলতেছে একটি বিন্দু নির্দেশ করো বা বিন্দুর প্রতিরূপ। তো এখানে 8টা বিন্দু আছে, যে কোনো একটা বিন্দুর নাম বলে দিলেই হলো। আর রেখা, এখান থেকে তুমি যে কোনো রেখা নিতে পারো, এই যে এই রেখা আছে, এই রেখা আছে, অনেকগুলো রেখা আছে। তো আশা করি বুঝতে পেরেছ।
এরপরে বলতেছে তোমার খাতায় দুটি বিন্দু নিয়ে একটি সরলরেখা আঁকো। এটা খুবই সহজ। বিন্দু নিয়ে এদের নামকরণ করবা এ বি এবং স্কেল বসিয়ে দাগ টেনে দিলেই হয়ে যাবে। তো যেহেতু সরলরেখা বলতেছে এখানে অ্যারো চিহ্ন দিতে হবে, এখানেও অ্যারো চিহ্ন দিতে হবে। তো আশা করি এইটুকু বুঝতে পেরেছো। এইখানে আমাদের বাংলাদেশ লক্ষ্য করো। বাংলাদেশ থেকে তুমি পশ্চিম দিকে চলে যাবে পাকিস্তান, ইন্ডিয়া হয়ে আস্তে আস্তে যেতেই থাকবে। ওদের উপর পরে ইরাক, সিরিয়া, তুরস্ক। এরপরে এখানে দেখবে সাগরের পারে একটা দেশ আছে গ্রিস। এই গ্রিস দেশেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। তো যারা গ্রিসের অধিবাসী তাদেরকে বলা হয় গ্রিক, আর দেশটার নাম হচ্ছে গ্রিস। তো আশা করি মনে থাকবে এই নামটা, একটু তুমি খাতার কোনায় বা বইয়ের মধ্যে লিখে নেবে। তো আজকে এখানে শেষ করছি। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে আমাদেরকে জানাতে ভুলবে না। আল্লাহ হাফেজ।